Hello everyone, a very good morning and welcome to my channel. আজকে মার্চ মাসের 26 তারিখ এবং আজকের এডিটোরিয়ালে ভীষণ ভালো কিছু আর্টিকেলস আছে যেটা শুধুমাত্র পরীক্ষার পার্সপেক্টিভে না, তোমার একটা হলিস্টিক নলেজ যদি ডেভেলপ করতে হয়, আমার মনে হয়েছে আজকে যে ধরনের এডিটোরিয়ালগুলো নিউজ পেপারে এসছে ভীষণভাবে ইম্পর্টেন্ট। এছাড়াও পরীক্ষার রেসপেক্টেও এই জায়গাগুলো থেকে অলরেডি কোয়েশ্চেন্স আসে এবং আজকে তোমাদের দেখাবো রেগুলার এডিটোরিয়াল পড়লে আমরা কিভাবে আমাদের রেগুলারের যে নলেজ পরীক্ষার রিলেটেড যে কোয়েশ্চেন্স সেগুলোকে আমরা ট্র্যাক করতে পারি এবং বুঝতে পারি। কারণ আজকে আমরা আগের দিনে যে এডিটোরিয়াল ডিসকাশন করেছিলাম সেখানে আমরা ব্লাড গ্রুপ রিলেটেড একটা এডিটোরিয়াল পড়েছিলাম এবং আজকে সেইটারই একটা কন্টিনিউয়েশন আমরা বলতে পারি, সেই ধরনের একটা এডিটোরিয়াল এসছে। খুব ভালো কিছু এডিটোরিয়াল আছে, আশা করি ভালো লাগছে, সিরিজটা ভালো লাগছে। আনন্দবাজার ফ্রন্ট পেজে এই একটি ছবি পেলাম, তো সেটাকেই আজকে অ্যাটাচ করলাম আমার থাম্বনেলের সাথে। হোপফুলি তোমাদের এই সিরিজটা ভালো লাগছে এবং সেই জায়গা থেকে আজকে 26শে মার্চ এডিটোরিয়াল অ্যানালিসিস এবং কমপ্লিট আদার ডিসকাশনস অফ দ্য নিউজ পেপার। চলো স্টার্ট করা যাক। প্রথম যে আর্টিকেলটা আনন্দবাজার নিউজ পেপারে এসছে সেটা হচ্ছে জিআই ট্যাগ রিলেটেড। আমাদের বাংলার যে জিআই ট্যাগ আছে, অনেক কিছু জিআই ট্যাগ আছে, সেই জায়গা থেকে বলা হচ্ছে যে জিআই ট্যাগের স্বীকৃতি পাওয়ার পথে রয়েছে তিনটে জিনিস, একটি হচ্ছে চানাচুর, একটি রাবড়ি এবং বোঁদে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অলরেডি আমাদের বাংলায় যে সমস্ত জিআই ট্যাগ আছে সেটি হচ্ছে 27টা ওয়েস্ট বেঙ্গলের প্রোডাক্ট টিল দ্য ডেট আমাদের জিআই প্রোডাক্ট পেয়েছে, যার মধ্যে দেখো লেখা আছে জয়নগরের মোয়া, দার্জিলিং এর চা, তুলাইপাঞ্জি চাল, যেটা আমাদের কোথায় আছে বলো, দিনাজপুরের দিকে রায়গঞ্জ, সেখানে আমরা তুলাইপাঞ্জি চাল পাই, গোবিন্দভোগ চাল, মালদায়ের আম, বাংলার বিখ্যাত রসগোল্লা। এছাড়া হস্তশিল্পের জন্য আমরা জানি নকশি কাঁথা, শান্তিপুরি শাড়ি, ডোকরা আর্ট, পটচিত্র, মুখোশ, পুরুলিয়ার যে ছৌ মুখোশ, সেগুলোও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জিআই প্রোডাক্ট। পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, ম্যাচ দ্য ফলোয়িংস বলে। তো তোমরা সার্চ করে অলরেডি যে 27টা লিস্ট আমাদের ইনলিস্টেড আছে সেটাকে কিন্তু একবার হলেও পড়ে নিও। এছাড়া দেখো যেখানে বলা হয়েছে যে আবেদন করা হয়ে গেছে এবং জিআই ট্যাগ পেতে চলেছে সেরকম কি কি প্রোডাক্ট, একটা হচ্ছে কামারপুকুরের সাদা বোঁদে, তারপরে হচ্ছে তোমার এই যে রাবড়ি এবং হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চানাচুর। ঠিক এই জায়গাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, কিছু জিআই ট্যাগ রিলেটেড আমাদের ফ্যাকচুয়াল যে ডিটেলস থেকে কোয়েশ্চেন্স আসে সেটা আমরা পড়ব। জিআই ট্যাগ মানে কি? জিআই ট্যাগ মানে কিন্তু ফুল ফর্ম যদি আমরা বলি সেটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জিআই এর ফুল ফর্ম, অ্যান্ড যে অ্যাক্টের দ্বারা এটা গভর্নড হয় সেটা হচ্ছে জিআই অ্যাক্ট ব্র্যাকেটে রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন। ঠিক, রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 1999, অর্থাৎ 1999 সালে এই জিআই ট্যাগের রেসপেক্টে অ্যাক্ট পাস করানো হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে জিআই ট্যাগকে দেওয়া হয় জিআই অ্যাক্ট 1999 এর মাধ্যমে। মেন অবজেক্টিভ কি এই অ্যাক্ট, এই জিআই ট্যাগ দেওয়ার মেন যদি আমরা অবজেক্টিভ দেখে নিই তাহলে আমরা দেখব জিআই ট্যাগ দেওয়ার যে অবজেক্টিভ সেটা হচ্ছে এমন প্রোডাক্টকে দেওয়া হয় which has some distinctive quality, তার কিছু পার্টিকুলার ফিচার্স আছে যেটা অন্য কোনো প্রোডাক্টে নেই। জিআই ট্যাগ দেওয়ার মাধ্যমে আমরা সেটাকে সেফগার্ড করতে চাই, ঠিক, সেফগার্ড দ্য প্রপার্টি। আর একটা কি, সেই প্রপার্টির একটা কিন্তু স্পেসিফিক বা স্পেশাল জিওগ্রাফিক্যাল অরিজিন থাকবে। ঠিক, তাহলে এই তিনটে ক্রাইটেরিয়ার আন্ডারে একটা প্রোডাক্টকে জিআই প্রোডাক্ট দেয়া হয়। কে দেয়, কে দেয় সেটা কিন্তু আমাদের মিনিস্ট্রি অফ কমার্স। মিনিস্ট্রি অফ কমার্স দেয় ফর দ্য টাইম পিরিয়ড অফ 10 years অফ প্রোটেকশন, অ্যান্ড চাইলে সেটাকে রিনিউ করা যেতে পারে। তাহলে রিনিউয়াল ক্লজ থাকে এবং 10 years এর জন্য জিআই প্রোডাক্ট দেওয়া হয়। কে দেয়? মিনিস্ট্রি অফ কমার্স। কেন দেয়? সেফগার্ড দ্য ডিস্টিংটিভ কোয়ালিটি অ্যান্ড দ্য প্রোডাক্ট ইফ ইট হ্যাজ সাম স্পেশাল জিওগ্রাফিক্যাল অরিজিন। নেক্সট কিসের জন্য আজকে এটা নিউজ পেপারে এসছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু প্রোডাক্ট চানাচুর, রাবড়ি এবং বোঁদে, সেটা কিন্তু জিআই ট্যাগ পেতে চলেছে। ঠিক, এই জায়গা পর্যন্ত ক্লিয়ার হলো।
নেক্সট আমরা চলে আসবো আরো ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, সেটা হচ্ছে তিস্তা ফারাক্কা নিয়ে বক্তব্য ঋতব্রতর। এটা যে প্রসঙ্গে এখানে লেখা হয়েছে সেটা পলিটিক্যাল একটা নিউজ, যে এই তিস্তা ফারাক্কা নিয়ে বক্তব্য পলিটিক্যাল স্তরে আলোচনা হচ্ছে এখানে। পশ্চিমবঙ্গের সাথেও যেহেতু তিস্তা নদী বয়ে চলেছে তাই সেটি জরুরি, কিন্তু আমাদের পরীক্ষার পারপাসে যেটা জরুরি সেটা হচ্ছে তিস্তা ট্রিটি কি, তিস্তা চুক্তি কি, এবং সেটা নিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এই যে বোঝাপড়া সেটা কি হয়ে চলেছে, তার যে ব্যাকগ্রাউন্ডটা কি। প্রথমত আমরা দেখে নেব তিস্তা নদী কোথা থেকে অরিজিন হয়েছে। এটা কিন্তু সিকিম থেকে অরিজিন হয়েছে, দেন এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে দার্জিলিং, দেন জলপাইগুড়ি, তারপরে লোয়ার যে ডুয়ার্স অঞ্চল সেই জায়গাগুলো ক্রস করে এটি বাংলাদেশে ঢুকেছে, ঠিক। এবং বাংলাদেশে কোথায় গিয়ে মিশেছে, বাংলাদেশে কিন্তু এটা যেটা ব্রহ্মপুত্রের যে নাম অর্থাৎ যমুনার সাথে মিশেছে এবং বে অফ বেঙ্গলে পড়েছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি তিস্তা চুক্তিটা দেখি বা তিস্তা নদীটাকে দেখি তাহলে দেখব এটা কিন্তু একটা 2 নেশনস অ্যান্ড 1 রিভারের পলিসি হয়ে আছে। এই যদি আমরা ম্যাপটা দেখি তাহলে তিস্তা নদী কিন্তু দুটো দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে বাংলাদেশ। টোটাল যদি লেন্থ দেখি সেটা হচ্ছে তিস্তার 414 কিলোমিটার, যেটা সিকিমে 151 কিলোমিটার ফ্লো হয়েছে, সিকিম ওয়েস্ট বেঙ্গল বাউন্ডারি ধরে সেটা 142 কিলোমিটার, এবং ফাইনালি বাংলাদেশে কিন্তু 121 কিলোমিটার ফ্লো হয়েছে। বাংলাদেশ কিন্তু তিস্তার নদী বাংলাদেশের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তিস্তার জলে বাংলাদেশের যে ফ্লাড প্লেন এরিয়া অর্থাৎ বাংলাদেশের যে সমভূমি সেখানে কিন্তু প্রচুর চাষবাস হয়, এবং অ্যাবাউট 14% অফ দ্য টোটাল ক্রপড এরিয়া অফ দ্য বাংলাদেশ কিন্তু এই তিস্তার জলেই কিন্তু চাষবাস হয়, এবং অ্যাপ্রক্সিমেটলি তিস্তা নদীর জন্য সেখানে 73% পপুলেশনের কিন্তু লাইভলিহুড ডিপেন্ড করে। অন্যদিকে যদি আমরা কন্ট্রারি আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা পশ্চিমবঙ্গের সিনারিও দেখি তাহলে তিস্তাকে বলা হয় নর্থ বেঙ্গলের লাইফ লাইন। আমাদের যে পশ্চিমবঙ্গের উত্তরে যে জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, যেখান দিয়ে তিস্তা ফ্লো করেছে সেখানে কিন্তু প্রচুর মানুষ তিস্তার নদীর জলের ওপর ডিপেন্ডেন্ট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিস্তার জল কোন দেশ কিভাবে পাবে, অর্থাৎ ধরো ইন্ডিয়াতে তাহলে তিস্তার কি ফ্লো হচ্ছে, আপার ফ্লো হচ্ছে, নদীর ওপরের অংশটা ইন্ডিয়াতে ফ্লো করছে, এবং বাংলাদেশে কি হচ্ছে, লোয়ার পার্ট অফ দ্য রিভার হচ্ছে ফ্লোস থ্রু বাংলাদেশ, ঠিক আছে। এবার ধরো ইন্ডিয়া এমন ব্যারেজ তিস্তার উপর করলো তাহলে জল কিন্তু আর বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে যাবে না। সো হেয়ার কামস দ্য নেগোসিয়েশন বিটুইন ইন্ডিয়া এবং বাংলাদেশ, যে এই জল তিস্তার জল কোন দেশ কিভাবে পাবে। তো দেখো এখানে আমাদের যে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ম্যাডাম, তার একটা কোটেশন ছিল, আই অলওয়েজ ওয়ান্ট বাংলাদেশ টু গেট ওয়াটার বাট উই হ্যাভ এ প্রবলেম উইথ তিস্তা ওয়াটার বিকজ দ্য ওয়াটার সাপ্লাই ইন দ্য রিভার হ্যাজ গন ডাউন। অর্থাৎ তিনি বলেছেন যে আমাদের বাংলাদেশকে জল দিতে কোনো সমস্যা নেই, কিন্তু হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য কারেন্ট সিনারিও ইজ দ্যাট কি তিস্তা নদীর জলের পরিমাণ কমে যাচ্ছে, তাহলে আমাদের কান্ট্রিরও স্পেসিফিক্যালি আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গলের কিন্তু জলের প্রয়োজন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিস্তা নিয়ে বারংবার এবং দীর্ঘকালীন একটা সমস্যা বাংলাদেশ তথা ইন্ডিয়ার মধ্যে রয়েছে। সেই সমস্যা ফার্স্ট মেটানোর উদ্যোগে 1972-তে দেখো প্রথম একটা কমিশন তৈরি হয় বাই ইউজিং দ্য ইন্ডিয়া বাংলাদেশ ট্রিটি অফ ফ্রেন্ডশিপ। ইন্ডিয়া এবং বাংলাদেশ একটি বন্ধুত্বপূর্ণ রাজ্য। 1972-তে যে কমিশন তৈরি হয় সেটা হচ্ছে জয়েন্ট রিভার কমিশন। জয়েন্ট রিভার কমিশন কিন্তু রেকমেন্ডেশন দিয়েছিল ইন দ্য ইয়ার অফ 1983। তার বেসিসে তিস্তার কিন্তু জল শেয়ারিংকে ভাবা হয়। 1983-তে যে ওয়াটার শেয়ারিংটা প্রপোজ করা হয় বাই দ্য জয়েন্ট রিভার কমিশন, সেটা ছিল কিন্তু ইন্ডিয়া তিস্তা নদীর 39% জলের শেয়ার পাবে, বাংলাদেশ পাবে 36%, এবং আনঅ্যালোকেটেড জলের পোর্শন থাকবে 25%। তাহলে এই যে পোর্শনটা 25%, এটার কোনো ডিস্ট্রিবিউশন বোঝাতে পারেনি জয়েন্ট রিভার কমিশন, কিন্তু 39% ইন্ডিয়াকে দেওয়া হয় এবং বাংলাদেশকে দেওয়া হয় 36%। বাট ইন দ্য নেক্সট ইয়ার, ভেরি নেক্সট ইয়ার 1984-এ হাইড্রোলজিক্যাল কিছু ডেটাকে ইউজ করা হয়, যে কোন নদীতে কত জল থাকে থ্রু আউট দ্য সিজন, সেই হাইড্রোলজিক্যাল ডেটাকে ইউজ করে স্লাইট কিছু চেঞ্জেস আনা হয় বিটুইন ইন্ডিয়া এবং বাংলাদেশ এই জলের শেয়ারিংয়ে, এবং বাংলাদেশের কাছে টোটাল পড়ে থাকে, মানে বাংলাদেশকে দেয়া হয় 37.5%। ভেরি ইম্পর্টেন্ট ডেটা, 37.5% যায় বাংলাদেশের শেয়ারে, ঠিক। ইন্ডিয়ার কাছে চলে আসে 42.5%, অর্থাৎ ইন্ডিয়া বেশি শেয়ার পায় জলের,
সেটা ইন্ডিয়াকে দেওয়া হয়, এবং আনঅ্যালোকেটেড যে পোর্শন তিস্তার সেটাকে বলা হয় 20%। এই শেয়ারিংটাই চলছে, এবং এরপর বিভিন্ন সময় ডিসপুট দেখা গেছে। 1998-এ দেখা গেছে এই জায়গাটাকে ভায়োলেট করে বা এই জায়গাটাকে না মান্যতা দিয়ে বাংলাদেশ স্টার্ট করেছিল তিস্তা ব্যারেজ প্রজেক্ট, তিস্তা ব্যারেজ ইরিগেশন প্রজেক্ট। 3 ক্রপিং সিজনস পার ইয়ার, অর্থাৎ একটা ইয়ারে 3বার চাষ করবে, সেই কথা মাথায় রেখে বাংলাদেশ কিন্তু তিস্তা ব্যারেজ ইরিগেশন প্রজেক্ট স্টার্ট করেছিল। এবং 2011 সালে কিন্তু ফাইনালি একটা ইন্টারিম ডিল পাস করানো হয় এবং বলা হয় ফ্রম 2011 নেক্সট 15 ইয়ার্স ধরে আমরা, অর্থাৎ ইন্ডিয়া এবং বাংলাদেশ এই চুক্তি অর্থাৎ এই শেয়ারিংটাকে মেনে চলবে, যেখানে ইন্ডিয়া 42.5% জল পাবে, বাংলাদেশ 37.5% এবং 20% আনঅ্যালোকেটেড জল থাকবে। আশা করি তিস্তা ব্যারেজ নিয়ে যাবতীয় যে জায়গাটা সেটাকে ক্লিয়ার হলো। তোমাদের টাস্ক থাকবে তিস্তা নদীর যে টোটাল রিভার কোর্সটা সেটাকে পড়া, এবং সেই জায়গাটা তোমরা চাইলে আমারও যে ওয়েস্ট বেঙ্গল সিরিজের রিভার সিস্টেমটা আছে সেখান থেকেও পড়ে নিতে পারো। কামিং টু দ্য নেক্সট আর্টিকেল, একটা ইম্পর্টেন্ট প্রয়াণ ওবিচুয়ারিজ। দেখো, প্রতিস্পর্ধায় স্বর বিদায় নিলেন বনস্পতি। সঞ্জিতা খাতুন, ইনি একজন বাংলাদেশি বাট রিনাউন্ড রবীন্দ্র রিসার্চার বা রবীন্দ্র স্কলার বলা যেতে পারে। তিনি রবীন্দ্রনাথকে নিয়ে রিসার্চ করেছেন, মিউজিশিয়ান, অ্যালং উইথ দ্যাট কালচারাল একজন ফিগার অফ বাংলাদেশ। তো এটার নামটা তোমরা দেখে নিতে পারো, আজকের ইম্পর্টেন্ট এডিটোরিয়াল মানে নিউজ আর্টিকেলে এসেছিল, তো তোমাদেরকে আমি বলে দিলাম, নাম হচ্ছে সঞ্জিদা খাতুন। আরও একটা আর্টিকেল, 12 লক্ষের উপরে আয়ে মিলবে বাড়তি সুরাহা। কাল আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, আমরা অলরেডি জানি 12 লাখ পর্যন্ত আমাদের ইনকাম ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে, কিন্তু ইনকাম ট্যাক্সের যে রেজিম ছিল সেখানে দেখা গেছিল 12 লাখের সামান্য ওপরে যাদের অর্থ আসছে তাদের কিন্তু হিউজ ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে। সাপোজ কারোর ইনকাম 12 লাখ 10,000, ঠিক আছে, সেখানে কিন্তু আর কোনো ট্যাক্স রিডিমশন পাওয়া যাচ্ছিল না, এবং ফলত দেখা যাচ্ছিল নর্মাল ট্যাক্স স্ল্যাবে তাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে, এবং এই 10,000 টাকা এক্সট্রা ইনকামের জন্য সেখানে তাকে দেখা যাচ্ছিল 61,500 বা 61,500 রুপিস তাকে ট্যাক্স দিতে হচ্ছিল। এই জায়গাটায় সরকার ছাড় দিয়েছেন এবং বলা হয়েছে যে দেখো, এখানে পড়ার দরকার নেই, জাস্ট গো থ্রু করো। এটাকে বলা হয় মার্জিনাল রিলিফ, বা এটাকে কি বলা হয়, মার্জিনাল রিলিফ, ঠিক। সেখান থেকে বলা হয়েছে 12 লক্ষ 10,000 টাকা যদি কারোর ইনকাম হয় তাকে মাত্র 10,000 টাকা আয়কর দিতে হবে, এবং কারোর যদি 12 লক্ষ 20,000 টাকা অর্থাৎ ক্যাপের ওপর 20,000 টাকা এক্সট্রা ইনকাম হয় তাকে 20,000 টাকা আয়কর দিতে হবে, যেটা আগে কিন্তু 63,500 টাকা আয়কর দিতে হচ্ছিল। তো এই স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 দিতে হয়। এগুলো যারা গভর্নমেন্ট সার্ভিস করো বা যাদের ইনকাম ট্যাক্স দিতে হয় তারা জাস্ট জানো, বাট জাস্ট এই জায়গায় এই মার্জিনাল রিলিফ এই টার্মটা তোমরা জেনে রেখো। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো এডিটোরিয়াল অ্যানালিসিসে। দেখো, এটা আমাদের আজকের এডিটোরিয়াল। সব ইম্পর্টেন্ট আর্টিকেল তোমাদের পড়তে হবে না, তোমরা, আমি বলবো ওই অজ্ঞতায় শক্তি এই জায়গাটা নিজেরা পড়ে নিও। হাসতে তাদের মানা, এটা পড়ার দরকার নেই। এটা একটা পলিটিক্যাল নিউজ, এটাও পড়ার দরকার নেই। আমরা যে দুটো আর্টিকেল নিয়ে আজকে আমাদের ডিসকাশন রাখবো, প্রথমত যে আর্টিকেলটা আমরা পড়বো সেটা হচ্ছে দূষণ দাপট। দূষণ দাপট এই আর্টিকেলটা ভেরি ইম্পর্টেন্ট, যেখানে আমাদের আচ্ছা, এখানে দেখো বলা হয়েছে যে 16টি ভারতীয় শহরের জন্য 8 বছর ধরে 1,000 কোটি টাকার কাছাকাছি বরাদ্দ করা হয়েছে। কেন? পলিউশন কন্ট্রোল করার জন্য। উদ্দেশ্য কি ছিল? দেখো, লাগাম ছাড়া বায়ু দূষণ অর্থাৎ এয়ার পলিউশনকে কন্ট্রোল করাই হচ্ছে উদ্দেশ্য ছিল। নেক্সট বলা হয়েছে বিশ্বের কিন্তু একটা সাম্প্রতিক যে সমীক্ষা পাবলিশ হয়েছে সেখানে দেখা গেছে বিশ্বের সর্বাধিক দূষিত 50টি শহরের মধ্যে 16টি শহরের জায়গা করে নিয়েছে, মানে এই জায়গায় বলা যাচ্ছে 50টি সর্বাধিক দূষিত শহরের মধ্যে 16টি শহর কিন্তু আমাদের ভারতবর্ষে আছে। প্রশ্ন উঠছে, ভারতবর্ষে একটা বহুল প্রচলিত কর্মসূচি যার উদ্দেশ্য হচ্ছে বায়ু দূষণ করা, সেই কর্মসূচিটা ন্যাশনাল ক্লিন এয়ার মিশন।
সেই মিশনের দ্বারা দীর্ঘকাল ধরে যে বায়ু দূষণ নিয়ন্ত্রণের প্রচেষ্টা চলছে তার আদতেও রেজাল্ট কোথায়? তো দেখা যাচ্ছে এই 16টি শহর কিন্তু বিশ্ব দূষণের মানচিত্রে এখনো লাল দাগেই রয়ে গেছে। এরপর শুধু তাই নয়, তালিকায় ভারতীয় শহরগুলির 10টিতে এই যে এনসিএপি অর্থাৎ যে ন্যাশনাল ক্লিন এয়ার যে মিশন চালু হওয়া আছে সেগুলোর মধ্যে স্মার্ট সিটিগুলো ইনক্লুডেড। শুধু মানে অর্থাৎ স্মার্ট সিটিগুলোতেও কিন্তু বায়ু দূষণের যে সার্বিক যে চিত্র সেটা কিন্তু অত্যন্ত ভয়াবহ। সমীক্ষা যেটা দেখাচ্ছে যে 138টি দেশে 40,000-এরও বেশি বাতাসের গুণমান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রাপ্ত পিএম মানে কি? পার্টিকুলেট ম্যাটার্স, ঠিক? পার্টিকুলেট ম্যাটার্স 2.5 পিএম 2.5 এর পরিসংখ্যানকে বিচার করা হয়েছে, অর্থাৎ বায়ুতে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল থাকে তার উপস্থিতি বায়ু দূষণের কারক, এবং সেই জায়গা থেকে সমীক্ষায় দেখতে চাওয়া হয়েছে যে এই পিএম 2.5 এর অবস্থান কি বা পরিস্থিতি কি। পিএম 2.5 কিন্তু সর্বাধিক ক্ষতিকারক ক্ষুদ্রাতি ক্ষুদ্র বায়ু দূষণকারী কণা, যাকে ফুসফুসের নানাবিধ জটিল অসুখ সৃষ্টির জন্য দায়ী করা হয়। দিল্লির মতো বড় শহরগুলিতে যে বায়ু দূষণ ক্রমশ বলগাহীন হয়ে উঠছে এবং তজ্জনিত কারণে ফুসফুসের রোগ প্রায় মহামারীর চেহারা নিচ্ছে, তার অন্যতম কারণ বাতাসে পিএম 2.5 এর প্রবল উপস্থিতি। অর্থাৎ বাতাসে যদি এই 2.5 এর প্রবল উপস্থিতি থাকে তাহলে কিন্তু ফুসফুসের নানাবিধ সমস্যা, মানুষের শরীরের নানাবিধ সমস্যা দেখা যাবে। এবং দেখা যাচ্ছে যে 2023 থেকে 2024 যেতে যেতে পিএম 2.5 এর উপস্থিতি মাত্র হ্রাস পেয়েছে 7% বা 7%। এখান থেকে দাঁড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি দূষিত 10টি শহরের মধ্যে 6টিই কিন্তু ভারতবর্ষের, অর্থাৎ ভারতবর্ষের সার্বিক চিত্র খুবই ভয়াবহ, সেটি কিন্তু বায়ু দূষণের নিরিখে ফুটে উঠছে। 2019 সাল থেকে এনসিপিসি কর্মসূচির আওতায় 130টি শহরের প্রায় 11,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তার ইতিবাচক প্রশ্ন তুলেছেন লেখক। এছাড়া বলা হয়েছে পূর্বোক্ত 20 থেকে 30% নয়, পিএম কনসেন্ট্রেশন কমানো হবে 40%, এরকম জানানো হয়েছিল। অর্থাৎ এই যে পার্টিকুলেট ম্যাটার্সের কনসেন্ট্রেশন 40% রিডাকশনের আশ্বাস দিয়েছিলেন সরকার, কিন্তু সেটা কিন্তু সমীক্ষায় দেখা যাচ্ছে না। সেই লক্ষ্যমাত্রা থেকে অধিকাংশ ভারতীয় শহর কিন্তু এখনো বহু দূরে, যার অন্যতম কারণ হিসেবে দেখা গেছে যে যানবাহন, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, নির্মাণ বর্জ্য, ফসলের গোড়া পোড়ানো অর্থাৎ যেটাকে বলা হয় স্টাবেল বার্নিং, সেগুলো কিন্তু উত্তর ভারতের বিভিন্ন শহরকে এখনো দূষিত করে রাখছে। দৃশ্যতই এ যাবৎ শহরাঞ্চলে দূষণ ঠেকাতে যে সমস্ত পদক্ষেপ করা হয়েছে সেগুলো যথেষ্ট নয়। দূষণ প্রতিরোধে শুধুমাত্র অর্থ বরাদ্দই যথেষ্ট। টার্নমেন্ট 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 পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট অর্থাৎ নির্মল দূষণ মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার অধিকার নাগরিকদের মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে পড়ে, কিন্তু সেটা আজও সুরক্ষিত হয়নি। তাই দূষণ ঠেকাতে কিন্তু সর্বোচ্চ আদালতের এই যে রায় সেটাকে বাস্তবায়ন করতে হবে এবং এই লজ্জার চিত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আশা করি এই এডিটোরিয়ালটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আরেকবার এইটাকে রিপিট করে ভিডিওটিকে দেখে নিও। নেক্সট আমরা একটা ইম্পর্টেন্ট এডিটোরিয়াল এবং সায়েন্স বেসড একটা এডিটোরিয়াল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই এডিটোরিয়ালটা, যেখানে কিন্তু এক মিনিট যেটি হচ্ছে অগণিত প্রাণদান। এর ব্যাকগ্রাউন্ড আমি বলে দিচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা লাইন বাই লাইন রিড করব না, বাট আমরা এর নির্যাসটা বোঝার চেষ্টা করব। সম্প্রতি দেখো অস্ট্রেলিয়ার ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম, কি ম্যান উইথ গোল্ডেন আর্ম, এই ডেজিগনেশন দেয়া একজন ব্যক্তি মারা গেছে, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট। তার হাত সোনার থেকেও মূল্যবান বলে তুলনা করা হয়। সেই ব্যক্তিটি মারা গেছে এবং তিনি কেন বিখ্যাত সেই জায়গা থেকে আমরা বুঝতে পারবো যে তার নাম হচ্ছে জেমস ক্রিস্টোফার হ্যারিসন। তার প্রয়াণ আমাদের শুধুমাত্র অস্ট্রেলিয়ার জন্য না, সারা বিশ্বের জন্য একটি বৃহৎ অংশেই লস বলা যেতে পারে। তার জীবন, তিনি প্রায়
1100 বার রক্ত দান করেছিলেন এবং দান করতেন কারণ শুধু যে রক্ত আমরা অনেক মানুষ দান করে, কিন্তু তার রক্তের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তার রক্তে একটি বিরল অ্যান্টিবডি ছিল। সেই অ্যান্টিবডি কিন্তু গর্ভস্থ ভ্রূণের প্রাণ বাঁচাতে সাহায্য করে। আমি জাস্ট এই জায়গাটায় তোমাদের একটা জায়গা বলে দিই, তবে তোমরা বুঝতে পারবে। RH ফ্যাক্টর হচ্ছে ব্লাড গ্রুপের একটা ইম্পর্টেন্ট জায়গা। RH পজিটিভ এবং RH নেগেটিভ হয়, ঠিক আছে। যদি কোনো ফিমেল বডির RH নেগেটিভ হয় এবং সেই ফিমেলটি বা উইমেনটা যদি কনসিভ করে, অর্থাৎ সে তার সন্তান যদি জন্মগ্রহণ হয় বা তার শরীরে যদি কোনো গর্ভস্থ ভ্রূণ থাকে বা ফিটাস থাকে এবং সেই ফিটাস যদি RH পজিটিভ হয়, দ্যাট মিনস এই ফিমেল যদি ম্যারি করে কোনো মেলের সাথে যার কিন্তু RH ব্লাড গ্রুপ, তখন দেখা যায় যদি এই ভ্রূণ যদি তার বাবার থেকে আসে অর্থাৎ সে যদি RH পজিটিভ ব্লাড গ্রুপ পায়, তখন দেখা যায় এই মাদার অর্থাৎ যে মেয়েটির শরীরে কি আছে RH নেগেটিভ, আর এই যে ভ্রূণ হচ্ছে অর্থাৎ যে সন্তান জন্মগ্রহণ করতে যাবে তার যদি RH পজিটিভ আসে, তাহলে দেখা যায় এই মায়ের শরীরের যে সিস্টেম মেকানিজম বা RBC তখন এই RH পজিটিভকে অ্যান্টিবডি হিসাবে ট্রিট করতে থাকে বা ফরেন পার্টিকেল হিসাবে ট্রিট করতে থাকে এবং মায়ের শরীরে যে ইমিউনিটি মেকানিজম সেটা কিন্তু এই ভ্রূণের RH পজিটিভ যেহেতু সেটাকে কিন্তু এই ভ্রূণের RBC গুলোকে মেরে দিতে শুরু করে ম্যাসিভলি। ফলে এই যে শিশুটি জন্মগ্রহণ করতে চাইছে তার শরীরের RBC কমে যায়, ফলে সে হিউজলি অ্যানিমিক হয়ে যায়। এবং RBC আমাদের শরীরে কি কাজ করে? RBC আমাদের শরীরে অক্সিজেন ট্রান্সপোর্টের কাজ করে। এই অক্সিজেন ট্রান্সপোর্ট কিন্তু কমে যায় শরীরে, ওই যে সদ্যজাত শিশুটির মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রপার প্রিকশন না নিলে শিশুটি কিন্তু মারা যায়। এই সমস্যাটা থেকে এই ব্যক্তি কিন্তু একটা জীবনদায়ী সলিউশন দিয়েছিলেন। কিভাবে? দেখো, এই ব্যক্তিটি খুব ছোটবেলায় জানতে পেরেছিলেন তিনি কিন্তু একটি বিরল রক্তের অধিকারী, ঠিক। তার রক্তে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ শক্তিশালী অ্যান্টিবডি। অ্যান্টিবডি মানে কি? অ্যান্টিবডি মানে কি? একটা রোগ প্রতিরোধক জৈব কণা। আমাদের শরীরে যদি কোনো ফরেন পার্টিকেলস ঢুকে আসে সেটাকে মেরে দেয় আমাদের শরীরের এই অ্যান্টিবডি এবং শরীরকে সুস্থ রাখে। অর্থাৎ এই রোগ প্রতিরোধক জৈব কণা আছে, সেটির নাম হচ্ছে অ্যান্টি ডি ইনজেকশন, ঠিক। অ্যান্টি ডি ইনজেকশন, এই নামটা ভালো করে আগে পড়ে রাখবে। এরপর বলা হয়েছে সেই ইনজেকশন বহু শিশুর প্রাণ রক্ষা করেছে, ঠিক। কিভাবে? দেখো, সেটা লেখা হয়েছে। আচ্ছা, অ্যান্টি ডি ইনজেকশন কেন জরুরি? প্রথমত, কেন এটি জীবনদায়ী? এবার বলা হচ্ছে, দেখো, মায়ের রক্তে গ্রুপ যদি RH নেগেটিভ হয় আর সেই মায়ের সন্তান যে গর্ভাবস্থায় আছে তার যদি ব্লাড গ্রুপ RH পজিটিভ হয়, RH পজিটিভ কি করে হবে? যদি সেই সন্তানের বাবা যে তার যদি ব্লাড গ্রুপ পজিটিভ হয় বা RH পজিটিভ হয়, তাহলে দ্বিতীয় সন্তানটি, প্রথম সন্তানের ক্ষেত্রে সমস্যা হয় না, যদি সেকেন্ড টাইম কনসিভ করতে যায় তাহলে এই সমস্যাটি হয়। সেই দ্বিতীয় সন্তান মাতৃগর্ভে হিমোলাইসিস নামে মারাত্মক রক্তের অসুখে আক্রান্ত হয়। রোগটি কি হয়? হিমোলাইসিস। তার কারণ কি? দেখো, যে কোনো শিশু জন্মের সময় বা অন্য কোনোভাবে সন্তানের কিছু রক্ত মায়ের শরীরে চলে যায়, অর্থাৎ এই মা যখন ফার্স্ট টাইম কনসিভ করেছিল তখন প্রথম সন্তানের যে পজিটিভ ব্লাড গ্রুপের যে চিহ্ন সেটি মায়ের রক্তে থেকে গেছে। এরপর দেখা যায় মায়ের রক্ত RH নেগেটিভ হওয়ার অর্থ তার লোহিত কণিকায় কোনো থাকে না। এখান থেকে সেই রক্ত অর্থাৎ তার সন্তানের রক্ত যদি RH পজিটিভ হয়, সেই রক্তের অ্যান্টিজেন মায়ের রক্তে অচেনা, মায়ের কাছে সেই রক্তটি ফরেন বডি। সেই অচেনা অ্যান্টিজেনের মোকাবিলার জন্য মায়ের শরীরে প্রচুর অ্যান্টিবডি তৈরি হয় এবং এতে প্রথম সন্তানের ক্ষেত্রে অসুবিধা হয় না, কিন্তু সমস্যা দেখা যায় গর্ভ ধারণ করলে, অর্থাৎ সেকেন্ড টাইম যদি মা কনসিভ করে সেখানে কিন্তু এই প্রবলেমটি হয়। মায়ের শরীরে জমে থাকা অ্যান্টিবডি ভ্রূণের লোহিত কণিকাকে আক্রমণ করে এবং সেগুলোকে ভাঙতে শুরু করে, যাকে সায়েন্টিফিক ভাষায় বলা হয় লাইসিস, এবং এটিকেই বলা হয় হিমোলাইসিস। ফলে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে এবং অনেক গর্ভ অবস্থাতেই ভ্রূণের মারা যায়। আর যদি শিশু জন্মায় তবে সে জটিল শারীরিক ত্রুটি নিয়ে জন্মায়, ঠিক।
এর থেকে শিশুকে বাঁচাতে সেই জন্য যেখানে দেখা যায় মায়ের রক্ত RH নেগেটিভ, সেখানে কিন্তু ডিউরিং দ্য প্রেগনেন্সি টাইম হিউজ প্রোটেকশন দরকার হয়, এবং সেখানে বলা হয়েছে শিশুকে বাঁচাতে পারে অ্যান্টি ডি ইনজেকশন, অর্থাৎ তাকে মাকে কিন্তু এবং শিশুকে অ্যান্টি ডি ইনজেকশন দিতে হয়। RH নেগেটিভ প্রসূতির প্রথম শিশু জন্মানোর পর, অর্থাৎ প্রথমবার ফার্স্ট টাইম ওই মহিলা যখন তার সন্তানের জন্ম দেবে, সেখানে কিন্তু দেখা যায় সেই মাকে 72 ঘন্টার মধ্যে উইদিন দ্য 72 আওয়ার্স কিন্তু এই অ্যান্টি ডি ইমিউনোগ্লোবিন ইনজেকশন প্রসূতিকে দিতে হয়, যাতে এই RH ফ্যাক্টরটা কি হয়, যাতে কি হয় সন্তানের শরীর থেকে উৎসরিত এই RH এই যে পজিটিভ অ্যান্টিজেনটা মা শরীরে চিনতে না পারে, অর্থাৎ এই অ্যান্টিজেনকে ঢেকে দেয়, এবং অচেনা অ্যান্টিজেনের উপস্থিতি মা শরীরে চিনতে পারে না, অর্থাৎ মায়ের শরীরে এর এগেনস্টে কোনো প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না, তার বিরুদ্ধে প্রতিরোধ হিসাবে অ্যান্টিবডি তৈরি হয় না, এবং পরবর্তী সন্তান জন্মাবার সময় কোনো সমস্যা হয় না। আর এই যে ওষুধ, এই যে ইনজেকশন, এই যে অ্যান্টি ডি ইমিউনোগ্লোবিন, এই ইনজেকশনটা তৈরি হয়েছিলেন এই ব্যক্তির, এই যে ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম, অর্থাৎ ক্রিস্টোফার হ্যারিসনের যে রক্ত, সেই রক্তের অ্যান্টিবডিকে নিয়ে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই ব্যক্তির জীবিত দশা, বেঁচে থাকা এবং এই যে রক্তদান, তাহলে কতভাবে এই যে RH নেগেটিভ ব্লাড গ্রুপের মাদের সাহায্য করেছিল। তাই বলা হয়েছে রক্তদান সমাজসেবার অঙ্গ, কিন্তু এনার মতো রক্তদান যেটি দেশের যেটি সারা বিশ্বের লক্ষ লক্ষ শিশু এবং মায়ের জীবন বাঁচিয়েছে। অস্ট্রেলিয়ার রেড ক্রস সোসাইটির হিসাব, হ্যারিসনের দান করা প্লাজমা থেকে 30 লক্ষ ডোজ এই অ্যান্টি ডি ইনজেকশন তৈরি হয়েছে, এবং সেটি কিন্তু প্রায় 24 লক্ষ অস্ট্রেলিয়ান মহিলাকে উপকৃত করেছিলেন, বেঁচে গেছিল বহু গর্ভস্থ ভ্রূণ। তো এই ছিল একটা জায়গা। বর্তমানে তার শরীর থেকে যে অ্যান্টিবডি তৈরি করা হয়েছিল সেটাকে কৃত্রিমভাবে তৈরি করার প্রচেষ্টা চলছে, এবং তার মৃত্যুর সাথে তার এই ট্যাগ, মানে তার এই যে সোশ্যাল কন্ট্রিবিউশন, সেটাকে অবশ্যই মনে রাখা উচিত। তাহলে আজকের এই এডিটোরিয়াল অ্যানালিসিসটা কেমন লাগলো বলো।